সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের এই চরম সংকটকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছেন সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এবং এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি ধন্য মনে করছি নিজেকে এবং তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। তোমাদের সাথে বাংলা সম্মান দ্বিতীয় বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস এক কোর্স নিয়ে আলোচনা করব। আমরা যখন দ্বিতীয় বর্ষের যে কোর্সটি রয়েছে সেই কোর্সটির মধ্যে যে পাঠ্যসূচি রয়েছে সেই পাঠ্যসূচির বিষয়ে আমরা কথা বলবো এবং আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে আমাদের এই যে বাংলা সম্মান দ্বিতীয় বর্ষের যে কোর্স, সেই কোর্সটির বিস্তারিত একটি ধারণা আমরা পাবো এবং এই কোর্সের মধ্যে যে সাহিত্যের ইতিহাসটি আমরা পড়ব সেই সাহিত্যের ইতিহাস এবং সাহিত্যের যে রকমফের রয়েছে সেই সম্পর্কেও কিছু ধারণা আমরা পাবো সাহিত্যের ইতিহাসের গুরুত্ব এবং বিস্তৃতি, বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে পণ্ডিতদের মতামত, যুগ বিভাগ সম্পর্কিত একটি সুস্পষ্ট ধারণা এবং পণ্ডিতদের মতামত বিশ্লেষণ ও পর্যালোচনার পরে নিজস্ব মতামত উপস্থাপনের দক্ষতা আমরা অর্জন করতে পারবো। আমরা পাঠ্যসূচির আলোচনাতে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস এক শিরোনামে আমাদের দ্বিতীয় বর্ষে যেটি পড়ানো হবে। বাংলা সাহিত্যের ইতিহাস বলতে আমরা যে বিষয়টাকে বুঝি সেটা একটি বিস্তৃত পরিসর। এ কারণে ধারণা হচ্ছে যে এটার পেছনে এক যুক্ত করে দেওয়া হয়েছে। যখন এক যুক্ত করে দেওয়া হয়েছে তখনই আমরা বুঝতে পারছি একের পরে 2, 3, 4 এরকম থাকার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে আমরা শিরোনামের মধ্যেই একটি ইঙ্গিত পাচ্ছি যে বাংলা সাহিত্যের ইতিহাস একটি বিস্তৃত পরিসর। এই যে বিস্তৃত পরিসর, সেই বিস্তৃত পরিসরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তৃত পরিসরে যেটি আমরা দেখতে পাচ্ছি যেটি প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্য এই বাংলা সাহিত্যের ইতিহাসে একে রয়েছে, যেটি দ্বিতীয় বর্ষে তোমরা পড়বে। আবার তৃতীয় বর্ষে যখন উঠবে সেখানে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস 2 পড়ানো হবে। প্রাচীন এবং মধ্যযুগের যে সময়সীমাটি আমরা দেখি, সাহিত্যের শুরু নিয়ে একটু মতভেদ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 থেকে শুরু হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস বা যাত্রাপথ। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন না, বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে 950 থেকে, তিনি দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী এরকম বলেছেন। তো এই শুরু নিয়ে মতভেদ থাকলেও প্রাচীন যুগের শেষ যেটা সেটা 1200 খ্রিস্টাব্দের মধ্যে শেষ হয়েছে, 1201 থেকে শুরু হয়েছে মধ্যযুগ, এরকম একটি মতবাদ রয়েছে। 1800 খ্রিস্টাব্দে সেটি শেষ হয়েছে। তাহলে প্রাচীন এবং মধ্যযুগে রচিত সাহিত্যগুলি নিয়ে আলোচনা হবে দ্বিতীয় বর্ষে। তৃতীয় বর্ষে তুমি আলোচনা হবে বাংলা সাহিত্যের ইতিহাস 2, যেখানে 1801 থেকে 1947 পর্যন্ত রচিত সাহিত্য আলোচনা হবে। আর চতুর্থ বর্ষে গিয়ে পড়বে বাংলা সাহিত্যের ইতিহাস 3, সেখানে 1947 থেকে শুরু করে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে সেই 650 যদি আমরা যাত্রা শুরু করি, সেখান থেকে শুরু করে 2000 পর্যন্ত, এই যে 1000 বছরেরও বেশি প্রাচীন, প্রায় 1500 বছর সময়ের যে সাহিত্য, সেই সাহিত্যের যে বিস্তৃত পরিসর সেগুলোকে আলোচনার সুবিধার্থেই কিন্তু যুগ বিভাগটি করা হয়েছে এবং সেই যুগ বিভাগে প্রাচীন যুগ এবং মধ্যযুগের পড়াটি তোমরা পড়বে আলোচনাটি দ্বিতীয় বর্ষে। এই যে দ্বিতীয় বর্ষে তুমি পড়ছো প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্য, সেই জায়গাতে তুমি কি পাচ্ছ? তুমি সেখানে কিন্তু পাচ্ছ যে প্রাচীন যুগে রচিত সাহিত্য কি রচিত হয়েছে। চর্যাপদ আমরা সবার কাছে গ্রহণযোগ্য একটি মত পাই যে প্রাচীন যুগের একমাত্র প্রামাণ্য গ্রন্থ হলো চর্যাপদ, যে চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত বর্ণিত হয়েছে। আমরা বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীতের যে বিষয়গুলো আমরা দেখতে পাই
সেটিতে আমরা পাই যে বৌদ্ধরা তাদের ধর্ম কিভাবে পালন করতে হবে সেটার কথা বলেছেন। তাহলে প্রশ্ন জাগে এটা সাহিত্য হলো কিভাবে? আমরা বিস্তারিত আলোচনা পরে করব। তারপরে ইঙ্গিতটি আমরা দিতে চাই শুরুর কথাতে, যে সেখানে সমাজের ছবি আছে, অর্থ সামাজিক অবস্থার কথা বলা আছে, মানুষের রীতিনীতি, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, এসব কথা আছে। সমাজে যে উঁচু নিচু ভেদাভেদ ছিল সেই বিষয়গুলো আছে, রাজনৈতিক টানাপোড়েন ছিল সেই বিষয়গুলো আছে, যে কারণে এটি সাহিত্য বস্তু হয়েছে। ধর্মের কথা হওয়া সত্ত্বেও প্রাচীন যুগে আমরা সেটা পাচ্ছি। শেখ সুবোধে শূন্য পুরাণের কথা বলা রয়েছে, কিন্তু সবাই একমত হতে পারেননি, যে কারণে সেদিকে আমরা দৃষ্টি না দিয়ে আমরা যদি দেখি মধ্যযুগে প্রথম গ্রন্থ যেটি শ্রীকৃষ্ণ কীর্তন, এটা তোমরা পড়বে এই সময়ের মধ্যে। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের সাথে সাথে চণ্ডীদাস সমস্যা নামে একটি সমস্যা তৈরি হয়েছে। তার আগে অন্ধকার যুগের একটি মতভেদ রয়েছে, কেউ অন্ধকার যুগ বলেছেন, কেউ অন্ধকার যুগ অস্বীকার করেছেন, কেউ সৃজমান সাহিত্যের যুগ বলেছেন, লোকায়ত সাহিত্যের যুগ বলেছেন। এরকম যুগ বিভাগের 150 বছর নিয়ে একটি বিতর্ক রয়েছে, চণ্ডীদাস সমস্যা নিয়ে একটি বিতর্ক রয়েছে। এই বিষয়গুলো তোমাদের আলোচনা করা হবে দ্বিতীয় বর্ষে। তারপরে তুমি দেখবে বৈষ্ণব সাহিত্য আছে। বৈষ্ণব সাহিত্যের জনপ্রিয়তা দিতে গিয়ে বৈষ্ণব ধর্মের যে জীবাত্মা পরমাত্মা তত্ত্ব, সেটাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলেছেন চৈতন্যদেব, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আমরা যে যুগ বিভাগের আলোচনা করব সেখানে দেখব চৈতন্যদেবকে ঘিরে এক ধরনের সাহিত্য এবং যুগ বিভাগ, ঐতিহাসিকদের যে গুরুত্ব দেয়া, এই বিষয়গুলো রয়েছে। 1486-তে জন্মগ্রহণ করে 1533-এ মারা গেছেন যে ব্যক্তিটি, নিজের কিছুই রচনা করেননি, কিন্তু তার প্রভাবে প্রভাবিত হয়ে অনেকেই তাকে নিয়ে অনেক কথা লিখেছেন, যেখানে চৈতন্য চরিত সাহিত্য বা জীবনী সাহিত্যের ধারার সূত্রপাত হয়েছে। মধ্যযুগে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তোমরা মঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা পাবে, যখন দেখা গেছে মুসলমানদের আগমন ঘটেছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, বৈষ্ণব হচ্ছে মানুষ, তখন হিন্দু ধর্মের সনাতনপন্থীরা, কট্টরপন্থীরা, রক্ষণশীলরা তারা চিন্তা করতে তাদের ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষকে ধরে রাখতে হবে, তাই তাদের দেবদেবীদের ক্ষমতা কতটুকু সেটা প্রচারের জন্য মঙ্গল কাব্য ধারার সৃষ্টি হয়েছে। সেখানে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, সূর্য মঙ্গল, শিব মঙ্গল, অন্নদা মঙ্গল, এগুলো নানা ধরনের মঙ্গল কাব্য, লৌকিক, পৌরাণিক, এগুলো আমরা দেখেছি, আমরা পাবো। এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে। শুধু কি এখানকার সাহিত্য তা কিন্তু নয়, বাংলা সাহিত্য শুধু তা কিন্তু নয়। মধ্যযুগে একটি সমৃদ্ধ ধারা হলো অনুবাদ সাহিত্যের ধারা। তোমাদের অনুবাদ সাহিত্যের ধারা সম্পর্কে আলোচনা করা হবে এই প্রাচীন এবং মধ্যযুগের মধ্যে। অনুবাদ সাহিত্যে আমরা দেখবো আরবি থেকে, ফার্সি থেকে, হিন্দি থেকে, সংস্কৃত থেকে অনেক সাহিত্য গ্রন্থ, সেই ভাষার সেরা সাহিত্যগুলো অনুবাদ হয়েছে বাংলা ভাষায়। বাংলা ভাষাভাষী সাহিত্য পিপাসু মানুষেরা তার নিজের ভাষায় রচিত অন্য ভাষার গ্রন্থের স্বাদটি তারা নিতে পারছে। পদ্মাবতী রয়েছে, লাইলি মজনু রয়েছে, সেখানে আমরা রামায়ণ মহাভারতের মতো গ্রন্থ আমরা পাই, যেগুলো অনুবাদ সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তারপরে আমরা দেখি নাথ সাহিত্য, নাথ ধর্মকে প্রচার করার জন্য রচিত হয়েছে, মর্সিয়া সাহিত্য রচিত হয়েছে, দুভাষী পুঁথি সাহিত্য রচিত হয়েছে, কবি আলাও শায়েরদেরকে আমরা পাই। আবার লোক সাহিত্যের একটি উপস্থিতি আমরা দেখতে পাই মধ্যযুগের শেষ দিকে। তাহলে এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ বলা হচ্ছে প্রাচীন এবং মধ্য, কিন্তু সেখানে কিন্তু অনেকগুলো সাহিত্যের ধারা রয়েছে, কিন্তু একটি বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে, সব সাহিত্যে প্রাধান্য পেয়েছে ধর্ম এবং দেবদেবী, দেবদেবীদের পূজা প্রচার, ধর্মের প্রচারের জন্যই এই সাহিত্যগুলো রচিত হয়েছে। এটার একটা বৈশিষ্ট্য। কিন্তু আধুনিক যুগে এসে আমরা যেটা দেখছি যে সাহিত্যটা সেখানে থাকেনি। সাহিত্য ইংরেজদের শাসনামল, ব্রিটিশরা এখানে এসেছে, অনেক কিছু আমাদের কাছ থেকে নিয়েছে, দিয়েছেও যে একেবারে কম তা কিন্তু নয়। আমাদের সাহিত্যে আধুনিকতা দিয়েছে, আমাদের জীবনযাপনে গতি এসেছে। আমরা দেখেছি তারা মানুষকে গুরুত্ব দিয়েছে সাহিত্যে, এবং আমাদের কবি সাহিত্যিকরা সেই ইংরেজ প্রভাবে প্রভাবিত হয়ে আধুনিক সাহিত্য রচনা করা শুরু করেছেন। এবং ছিটে ফোটা যেগুলো শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল ভারতচন্দ্রকে দিয়ে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনির মুখে সংলাপের মধ্য দিয়ে যে মানবিকতার পতাকাটি উড়েছিল, সেটা পথ করে উঠতে শুরু করেছে মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে। মেঘনাদ বধ কাব্যে তিনি যখন পাতালপুরী থেকে রাক্ষস রাবণকে টেনে মানুষ বানিয়েছেন, সমতলে এনেছেন, আবার আকাশের দেবতাদের আশীর্বাদ পুষ্ট দেব সমাজ রাম তাকে টেনে নামিয়েছেন মানুষের সমতলে, মানুষের লড়াই দেখিয়েছেন মেঘনাদ বধ কাব্যে। এই যে মানুষকে গুরুত্ব দেওয়া, সাহিত্য মানুষকে কেন্দ্র করে প্রাধান্য দিয়ে রচনা করা, সেটা আমরা দেখছি আধুনিক যুগে শুরু হয়েছে। এবং সেই সাহিত্যে বৈচিত্র্য এসেছে, গদ্য রচিত হয়েছে, গদ্যের প্রবন্ধ, নাটক, উপন্যাস, এগুলো আমরা দেখছি রচিত হতে। এবং এই রচনাগুলো পরবর্তীকালে দেখা গেছে এই যে 1801 থেকে 1947 পর্যন্ত সাহিত্যের যে বিভিন্ন গীতি কবিতা বলো, মহাকাব্য বলো, নাটক বলো, প্রবন্ধ বলো, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আবার চতুর্থ বর্ষে গিয়ে যে বাংলা সাহিত্যের ইতিহাস 3 পড়বে, সেখানে দেখবে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পরে ঢাকা কেন্দ্রিক যে সাহিত্য চর্চা শুরু হয়েছে, সেই সাহিত্যের ধারায় গল্প, কবিতা, উপন্যাস, নাটকে, প্রবন্ধে যারা
সিদ্ধহস্ত যারা প্রতিষ্ঠা পেয়েছেন, যারা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, সেই আলোচনাগুলো 1947 থেকে 2000 সাল পর্যন্ত যে সাহিত্য বাংলাদেশের সাহিত্য নামে পরিচিত সে সম্পর্কে আলোচনা তোমরা পাবে এই সময়টিতে। তাহলে আমরা মূলত প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে আলোচনা করব, কিন্তু যুগ বিভাগে আমাদের আধুনিক যুগের ব্যাপারটি আমাদের মাথায় নিতে হবে। আমরা আলোচনাতে বিস্তারিত আলোচনা করব। এর সাথে সাথে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের বিস্তৃতি এবং গুরুত্ব দেখতে পাচ্ছি সেই চর্যাপদ থেকে একেবারে অন্নদামঙ্গল বা ধরো আজকের যে করুণা নির্ভর যে সাহিত্য রচিত হচ্ছে করোনার এই সময়টিতে, সংকটময় সময়টিতে, কবিতায়, নাটকে, গল্পে আমরা দেখছি করোনা প্রভাবিত যে জীবন, সেই জীবনকে ফুটিয়ে তুলছেন সাহিত্যিকরা, যেখানে সাহিত্যে সমাজ, রাজনীতি, অর্থনীতি, দর্শন, বিজ্ঞান, স্বাস্থ্য, ভূগোল, পরিবেশ, ভ্রমণ সাহিত্য পড়লে আমরা ভূগোল সম্পর্কে জানি, পরিবেশ যখন আমরা পড়ছি সমাজের ছবি, সেখানে পরিবেশ সচেতনতা নির্ভর যে কবিতা, গল্প, নাটক, এগুলো আসছে স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো। তাহলে সাহিত্য শুধু সাহিত্য নয়, সমাজের অনেকগুলো বিষয় সাহিত্যের মধ্যে থাকে, সাহিত্যে সমাজ, রাজনীতি, অর্থনীতি সবকিছু, যে কারণে সাহিত্যের ইতিহাসটির একটি বিস্তৃত পটভূমি রয়েছে। তা আমরা দেখতে পাই এরপরে যে এই পাঠ্যসূচিটি বোঝার জন্য, দ্বিতীয় বর্ষের পাঠ্যসূচিটি বোঝার জন্য তোমাদেরকে যে জিনিসটির প্রতি আমি দৃষ্টিপাত করতে বলবো, যে রচিত যে সাহিত্যগুলো রয়েছে, আমাদের যে গ্রন্থগুলো রয়েছে, সাহিত্যের ইতিহাস নির্ভর যে গ্রন্থ, সেই ইতিহাস নির্ভর গ্রন্থগুলো তোমাদের পড়ার জন্য আমি আহ্বান জানাবো, এবং সেই গ্রন্থের একটি তালিকা আমি তোমাদের এখানে যুক্ত করেছি, এবং তোমরা সেখানে দেখতে পাবে যে সেই তালিকায় একেবারে বঙ্গভাষা ও সাহিত্য যে গ্রন্থটি রয়েছে আমাদের অসিত কুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, দীনেশচন্দ্র সেন থেকে শুরু করে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে আমাদের একেবারে ওয়াকিল আহমেদ পর্যন্ত বিভিন্ন লেখকের গ্রন্থগুলো সেখানে উদ্ধৃত করা হয়েছে। গ্রন্থের নামগুলো আমি উদ্ধৃত করেছি, এবং সেই গ্রন্থগুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু তুমি বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে তোমার একটি সুস্পষ্ট ধারণা হবে, এবং সেই ধারণাটি তোমাকে নিয়ে যাবে সমৃদ্ধির সোপানে। তো আমি তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সেই গ্রন্থগুলো পাঠের জন্য করতে পারে সেটা জানতে। এবার আমরা যাই যে ইতিহাসটি আমরা পড়বো, সাহিত্যের ইতিহাস, সেই সাহিত্য সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নিই। আমরা জানি যে শহীদ শব্দ থেকে সাহিত্য শব্দটির উৎপত্তি হয়েছে। শহীদ মানে হলো সাথে, তাহলে সাথে যখন কথাটি আসছে তখন কমপক্ষে দুটো পক্ষের ব্যাপার থাকে। আমরা এখানে দেখছি যে সাহিত্যে একদিকে লেখক লিখছেন, পাঠক পড়ছেন, যে বস্তুটি পড়ে লেখকের সাথে পাঠকের সম্পর্ক তৈরি হচ্ছে সেটি হলো সাহিত্য। এবং সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি লেখক পাঠকের মধ্যে, পাঠক লেখকের মধ্যে সম্পর্ক তৈরি করে দিচ্ছে সাহিত্য। এই যে সাহিত্য, এটাকে বলা হয়ে থাকে সমাজের দর্পণ। তো সমাজের ছবি ফুটে ওঠে, সমাজে স্বভাব যে মানুষ থাকে তাদের জীবন যাপন, চাল চলন সবকিছুই সাহিত্যের মধ্যে প্রতিফলিত হয়। সাহিত্যকে সমাজের দর্পণ বলেই যদি আমরা বুঝতে পারতাম তাহলে ভালো হতো। এরপরেও কিছু প্রামাণ্য সংজ্ঞা আলোচনা করলে বোঝাটি সুবিধে হবে, সেক্ষেত্রে আমরা দুটো সংজ্ঞা এখানে রেখেছি। প্রথমেই তুমি এস ওয়াজেদ আলীর সংজ্ঞাটি মাথায় নিতে পারো, যেখানে ওয়াজেদ আলী বলছেন কল্পনার সোনার কাঠি ছোঁয়ানো সামগ্রী হলো সাহিত্য। কল্পনার জগতে নিয়ে যাবে আমাদেরকে সাহিত্য। যে সাহিত্যটি তুমি পড়বে সেই সাহিত্যটি যে জায়গাতে তুমি আছো সেখান থেকে সাহিত্যের যে নিজস্ব ভুবনটি সেটাতে তোমাকে নিয়ে যাবে। সেটি কিভাবে? তুমি যখন কবর কবিতা পড়ছো, জসিমউদ্দিন লিখেছেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, এটুকু পড়ার সাথে সাথেই তুমি যেখানে বসেই তুমি পড়ো না কেন, একটি ডালিম গাছ, তার নিচে একটি কবর তোমার কল্পনায় চলে আসবে। তাহলে কল্পনায় তোমাকে নিয়ে গেল সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প ছুটি, সেটি যদি পড়ো, একটি আম গাছের গুঁড়ি নদীর তীরে পড়ে আছে, সেই গুঁড়ির উপর একটি ছেলে বসে আছে, তার বন্ধুরা আরো 4-5 জন মিলে সেই আম গাছের গুঁড়িতে ধাক্কা দিচ্ছে, মারট ঠেলা হেইও। এই যখন তুমি পড়ছো বর্ণনাতে, তখন কিন্তু তুমি ঘরে বসে পড়ো, কলেজে বসে পড়ো, অথবা বাইরে যেখানেই বসে পড়ো না কেন, তুমি কিন্তু ওই নদীর তীরে চলে যাচ্ছ, আম গাছের গুঁড়ি দেখছো, ধাক্কা দিচ্ছে, সেই চিত্রটি তোমার মাথায় চলে আসছে। আমরা যদি দেখি যে আমাদের সাহিত্যের যদি একেবারে সোনার কাঠি, তুমি যদি সোনার কাঠির সাথে যুক্ত হতে চাও, রূপকথায় তুমি সোনার কাঠি রূপার কাঠির গল্প পাবে, কঙ্কাবতী ডালিম কুমারের গল্প পাবে, যেখানে রাজকন্যা কঙ্কাবতীকে রাক্ষস ধরে নিয়ে গেছে, রাক্ষসপুরীতে বন্দি করে রেখেছে 7 সমুদ্র 13 নদীর ওই পারে। ডালিম কুমার যখন শুনেছে ঘোড়া ছুটিয়ে এসে যাচ্ছে, তুমি যখন শুনছো ঘোড়া ছুটিয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি তীর ধরে ছুটে যাচ্ছে ডালিম কুমার, তখন তুমি এক রাজার কুমারকে, রাজকীয় পোশাক পরা এক সুদর্শন কুমারকে তুমি কল্পনা করছো যে ঘোড়ার উপর টকবক 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 করে করে ঘোড়ায় চড়ে যাচ্ছে। তাহলে সাহিত্য তোমার
তোমাকে কল্পনার জগতে নিয়ে যেতে পারছে। এই যে কল্পনার জগৎ, শুধু কি সাহিত্য কল্পনায় নিয়ে যাবে, বাস্তব জীবনের ছবি ফুটে উঠবে না সাহিত্যে? সেজন্য আমরা রবীন্দ্রনাথের সংজ্ঞাটিকে সামনে রাখতে পারি। রবীন্দ্রনাথ বলেছেন, বহিঃপ্রকৃতি এবং মানব চরিত্র মানুষের হৃদয়ের মধ্যে অনুক্ষণ যে আকার ধারণ করিতেছে, যে সঙ্গীত ধ্বনিত করিয়া তুলিতেছে, ভাষা রচিত সে চিত্র, সে গানই সাহিত্য। মানে এখানে তিনটি বিষয়কে রবীন্দ্রনাথ গুরুত্ব দিয়েছেন, বহিঃপ্রকৃতি, মানব চরিত্র এবং মানব হৃদয়। মানব হৃদয় আয়নার মতো, বাইরের প্রকৃতির আচার আচরণে এই হৃদয়টি আন্দোলিত হয়, কখনো ভালো লাগে, কখনো ভীতি জাগে, কখনো আনন্দিত হয়, কখনো ব্যথিত হয়। একইভাবে মানুষের আচরণও, প্রকৃতি শান্ত প্রকৃতি, মনোরম প্রকৃতি মানুষকে আকৃষ্ট করে, আবার দেখা যায় বৈরী প্রকৃতি মানুষকে ব্যথিত করে, উৎকণ্ঠিত করে। তুমি নদীর তীরে বেড়াতে গিয়েছো, পালতুলা নৌকা বাইছে মাঝি, গলায় হয়তো গান ধরেছে, তুমি শুনতে পাচ্ছ, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। তোমারও ইচ্ছে করবে সেই বৈঠা ধরে নৌকাতে চড়ে নদীতে বেড়ানোর। ধরো তুমি আজকের এই শরতের বিকেলে তুমি গিয়েছো নদীতে বেড়াতে, সেখানে মাঝিও গাইলো, তুমি সেই নৌকাতে বসলে, কিছুক্ষণ পরেই আকাশে মেঘ জমেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়া বইছে। তোমার এই যে ভালো লাগার অনুভূতিটি, আগের যে রোমান্টিক যে ভাবনাটি, সেটি কিন্তু আর থাকছে না। তুমি দ্রুত তীরের দিকে চলে আসবে নিজেকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য। এই যে প্রকৃতির বৈরিতা, এই বৈরিতা তুমি জ্যোৎস্না রাতের সাথে অন্ধকার রাত্রি মেলাতে পারো, স্বাভাবিক অবস্থার সাথে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সেগুলোতে মেলাতে পারো। প্রকৃতির আচরণ মানুষের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে। একইভাবে মানুষের মধ্যেও ভালো মন্দ রয়েছে। স্বাভাবিক অবস্থায় মানুষের আচরণ একরকম, রাগান্বিত অবস্থায়, ক্ষুব্ধ অবস্থায় আচরণ আরেক রকম। সেটা মানুষের মনে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটাই যখন ভালোবাসা, ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে, তখন একরকমের রচনা হয়। আবার যখন এটা মন্দ লাগা, ভীতি, আতঙ্ক, ঘৃণার সৃষ্টি করে, তখন একরকমের অনুভূতি হয়। যে কারণে এই যে মানুষের আচার আচরণ, বাইরের প্রকৃতি, ধরো মানুষ তো বিভিন্ন রকম হয়। তুমি কলেজ ছুটি হয়েছে, ফিরছো, সামনে একটা মসজিদ, ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, সাদা পাজামা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি পরা, লম্বা দাড়ি, হাতে তসবি, তুমি তাকে দেখে শ্রদ্ধায় তোমার সালাম দিতে ইচ্ছে করবে। আবার মরে গিয়েছো, মসজিদ পাড়ি দিয়ে সেখানে দেখছো এক বখাটে যুবক মোটরসাইকেলে বসে আছে, মাথায় ক্যাপ পরে আছে, চোখে রঙিন চশমা, আঙুল দিয়ে চাবির রিং ঘোরাচ্ছে, তোমার ভয় জাগবে, এই না জানি কি বলে, ভয় পাচ্ছ, তুমি আতঙ্কিত হচ্ছ। এই যে মানুষের আচরণ, দুজনই মানুষ, ইমাম সাহেবও মানুষ, বখাটে যুবকটাও মানুষ, তার আচরণ তোমার মনে প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সেটাই যখন লিখিত আকারে, ছবি আকারে বা গান আকারে আমরা দেখতে পাচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে সাহিত্য। তাহলে এই যে সাহিত্য, এই সাহিত্যের আবার রকম রয়েছে, প্রকারভেদ রয়েছে। আমরা যদি দেখি সাহিত্যের প্রকারভেদ, তাহলে আমরা দেখতে পাই যে সাহিত্যের প্রকারভেদের মধ্যে আমাদের যে 5 ধরনের, বাংলা সাহিত্যে 5 ধরনের সাহিত্য আমরা দেখতে পাই, যেখানে দেখা যায় যে সাহিত্যের প্রথমেই কবিতা আমরা পাই, কবিতার পরে আমরা পাই নাটক, নাটকের পরে রয়েছে প্রবন্ধ, প্রবন্ধের পরে রয়েছে উপন্যাস, এবং সব শেষে আমরা পাই ছোট গল্প। এই 5 ধরনের সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস সমৃদ্ধ হয়ে আছে। এটা হলো প্রধান। এই প্রত্যেকটারই আবার শাখা প্রশাখা রয়েছে, নানান ধরনের রকম ফের রয়েছে। এই সমগ্র সাহিত্যের মধ্যে তোমাদের দ্বিতীয় বর্ষে আমরা পড়ব বাংলা সাহিত্যের ইতিহাস 1, যেখানে প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যের আলোচনা করা হয়েছে। এবং এই জায়গাটিতে শুধু কবিতা, আমরা আধুনিক যুগে এসে গদ্যের দেখা পাবো, এবং আধুনিক যুগের বিস্তৃতি যখন ঘটেছে, তখন গদ্যের নানান শাখা প্রশাখায় আমরা নাটক, প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প সেগুলো পাবো। তাহলে প্রাচীন এবং মধ্যযুগে আমরা কবিতার ইতিহাস, মানে সাহিত্যের ইতিহাসের, সাহিত্যের যে শাখা বাংলা কবিতা, সেটির ইতিহাসটি আমরা জানবো। বিভিন্ন গবেষক, বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন সময়ে এই যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করেছেন, সাহিত্যের ইতিহাসকে আলোচনা করেছেন। সাহিত্যের বিষয়টি অনেক বড়, বিস্তৃত একটি পরিসর। সেই বিস্তৃত পরিসরের আলোচনাটিকে সংক্ষেপে এবং সহজে পাঠকের কাছে, শ্রোতাদের কাছে আকর্ষণীয় রাখার জন্য, যারা আকৃষ্ট মানে আগ্রহী, তাদেরকে বোধগম্য করার জন্য আলোচনার সুবিধার্থে তারা বিভিন্ন যুগে ভাগ করেছেন। কেউ 3টি যুগ করেছেন, কেউ 4 ভাগে করেছেন, কেউ 5 ভাগে করেছেন, এমনকি 6 ভাগে বিভাজনের কথাও আমরা পাই। বিভিন্ন এই যে বাংলা সাহিত্যের যে সমৃদ্ধি বা বাংলা সাহিত্যের যে বিস্তৃতি, বিস্তৃতিটি সেটি কিরকম রয়েছে আমরা দেখব যে 1000 বছরেরও প্রাচীন হলো বাংলা সাহিত্য। সেই বাংলা সাহিত্যের যে কবিতা, সেই কবিতারও রকম ফের রয়েছে। সেই চর্যাপদ থেকে শুরু করে অন্নদামঙ্গল, প্রাচীন যুগ থেকে একেবারে মধ্যযুগের শেষ পর্যন্ত নানান রকমারি সাহিত্য রচিত হয়েছে। সেখানে মঙ্গল কাব্য আছে, বৈষ্ণব সাহিত্য আছে, বাউল সাহিত্য আছে, অনুবাদ সাহিত্য আছে, এরকম শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, নানান ধরনের সাহিত্য। সেটার আলোচনাটি সহজে এবং মানুষের বোধগম্য করার জন্য ঐতিহাসিকগণ যুগ বিভাগ
করেছেন এবং সাধারণভাবে দেখা যায় প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এই তিনটি ভাগ করেছেন। কিন্তু ইতিহাসের আলোচনা যখন আমরা করব তখন সুনির্দিষ্টভাবে কারা প্রথম করেছেন এবং পরে কারা করেছেন সেটির একটি ধারাবাহিক আলোচনায় আমরা যেতে চাই। সেখানে যদি দেখি তাহলে আমরা দেখব প্রথমেই বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ করেছেন তিনি হলেন পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। তিনি 1873 খ্রিস্টাব্দে বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন এবং সেখানে তিনি তিনটি যুগে ভাগ করেছেন। তিনি বলছেন আদ্যকাল বা প্রাক চৈতন্য পর্ব, এই অংশে বিদ্যাপতি, চণ্ডীদাস এবং কৃত্তিবাসের আলোচনা রয়েছে। মধ্যকাল অর্থাৎ চৈতন্য যুগ, সেখানে মধ্যকাল বলতে যেটা বোঝাচ্ছেন চৈতন্য যুগ এবং ভারতচন্দ্রের পূর্ব পর্যন্ত। আর ইদানীন্তন কাল বলতে যেটা বোঝাতে চাচ্ছেন তিনি বলছেন ভারতচন্দ্র থেকে রামগতি ন্যায়রত্নের সমকাল পর্যন্ত যে সময়টি। খেয়াল করবে 1873 খ্রিস্টাব্দে তিনি বইটি লিখেছেন, সেই বইয়ে তার মতামত দিয়েছেন। কিন্তু 1907-এ আমরা যখন দেখছি চর্যাপদ আবিষ্কার হয়েছে তখন কিন্তু আর ভারতচন্দ্র এসে থামে নাই বা রামগতি ন্যায়রত্নে থামে নাই, সেটা আরো সামনের সাহিত্য আমরা পেয়েছি। তার আগেই আরো একটি গ্রন্থে আমরা যুগ বিভাগ সংক্রান্ত আলোচনা আমরা দেখতে পাই, যেটি বরেণ্য ঐতিহাসিক গবেষক ডক্টর দীনেশ চন্দ্র সেন 1896 খ্রিস্টাব্দে বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন। তিনি আবার 5 ভাগে এই সাহিত্যের ইতিহাসটিকে যুগ বিভাগ করেছেন, যেখানে তিনি প্রথমে বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ, যেটির সময়কাল দেখাচ্ছেন 800 থেকে 1200 খ্রিস্টাব্দ। আবার তারপরে বলছেন গৌড়ীয় যুগ বা শ্রী চৈতন্য পূর্ব যুগ, বারবার চৈতন্য দেবের কথা আসছে, আমি পরের আলোচনাতে চৈতন্য দেব সম্পর্কে বলবো। তো শ্রী চৈতন্য পূর্ব যুগ মানে চৈতন্য দেবের জন্মের আগে বা তার প্রভাবিত সময়টির আগে, 1486-র আগে যে সাহিত্য রচিত হয়েছে। তারপরে আবার গতে তিনি বলছেন তৃতীয় যে ভাগটি সেটাতে বলছেন শ্রী চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ। তারপরে বলছেন সংস্কার যুগ মানে চৈতন্য দেবের প্রভাবে যে সংস্কার সাধিত হয়েছে সাহিত্যে সেই সংস্কার যুগ, এবং শেষে বলছেন কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের দ্বিতীয় যুগ। এখানেও আমরা দেখছি মহারাজ কৃষ্ণচন্দ্র বলতে ভারতচন্দ্রের যে পৃষ্ঠপোষক সেখানে এসে থেমে যাচ্ছেন যুগ বিভাগ, কারণ তখনও চর্যাপদ আবিষ্কৃত হয়নি। আমরা জানি চর্যাপদের আবিষ্কারটি হয়েছে 1907-এ। তো তারপরে আমরা দেখছি সাহিত্যের ইতিহাসটি ভিন্ন মাত্রা পেয়েছে। সেখানে প্রাচীন যুগের সাহিত্যগুলো রচিত, যে সাহিত্য প্রামাণ্য গ্রন্থ যে চর্যাপদ সেটি এসেছে, তখন ইতিহাস যারা লিখেছেন তারা ভিন্ন রূপ দিয়েছেন। সেক্ষেত্রে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 5 ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন প্রথম ভাগে প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ, এক্ষেত্রে আবার তিনি চৈতন্য দেব না করে মুসলমানদের আগমন, সেটা 1201, 2, 3 আনুমানিক একটি সময়কাল আছে, যদিও স্থির একটি সময়কাল আমরা পাই না যে একে বখতিয়ার খলজি এসেছিলেন মুসলমানরা এসেছিল নাকি 3 বা 4-এ, যে সময়টাই হোক সেই 1200 পর্যন্ত মুসলমানদের আগমনের আগ পর্যন্ত প্রাচীন যুগ বলছেন। তারপরে তুর্কি বিজয়, বখতিয়ার খলজির মাধ্যমে যে তুর্কি বিজয় হয়েছে সেই যে সময়টি 1200 থেকে 1300 খ্রিস্টাব্দ, এটিকে তুর্কি বিজয়ের যুগ বলছেন দ্বিতীয় অংশে। আবার তৃতীয়তে তিনি আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য পর্ব বলছেন, এই যে 1300 থেকে 1500 পর্যন্ত। আবার অন্ত মধ্যযুগ বলছেন 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ। সেক্ষেত্রে আবার অন্ত মধ্যযুগকে দুটো ভাগ করেছেন, তিনি বলছেন চৈতন্য যুগ বা বৈষ্ণব সাহিত্যের যুগ 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ, আবার নবাবী আমল বলছেন 1700 থেকে 1800 খ্রিস্টাব্দ, এবং শেষে গিয়ে বলছেন ইংরেজ বা আধুনিক যুগ বা ইংরেজ যুগ 1800 থেকে তার সময় পর্যন্ত ডট ডট দেওয়া রয়েছে। তো এই যে মতবাদগুলো আমরা দেখছি, কেউ কখনো শাসনকাল দিয়ে বলছেন, আবার কেউ দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তির জন্ম দিয়ে, ব্যক্তির আগমন দিয়ে বা ব্যক্তির প্রভাবে প্রভাবিত দিয়ে যুগ বিভাগ করছেন, যে কারণে তারপরেও দেখা গেছে এই যুগ বিভাগ সম্পর্কিত আলোচনা ঐতিহাসিকরা তাদের মতামত দিচ্ছেন এবং বিভিন্ন রকমের মাত্রা যুক্ত হয়েছে সেখানে। ডক্টর আহমদ শরীফ তার বাংলা সাহিত্যের এই ইতিহাস বিষয়ক যে গ্রন্থ রয়েছে সেখানে তিনি 4 ভাগে ভাগ করছেন। তিনি বলছেন মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসনকাল, যেটাকে প্রাচীন যুগ নাম দিচ্ছেন। আবার তিনি দ্বিতীয় অংশে বলছেন তুর্কি, আফগান, মুঘল শাসনকাল, মধ্যযুগ বলছেন। এই মধ্যযুগকে দুটো ভাগ করেছেন, আদি মধ্যযুগ 13-14 শতক, আবার দ্বিতীয় অংশে বলছেন মধ্যযুগ 15 থেকে 18 শতক। সাহিত্যের ইতিহাসকে তৃতীয় ভাগে তিনি বলছেন ব্রিটিশ শাসনকাল, যেটা আধুনিক যুগ, এবং শেষে গিয়ে বলছেন স্বাধীনতা উত্তরকাল, সেটা হলো বর্তমান যুগ। আমরা যদি দেখি এই যে বিভাজনগুলো রয়েছে, এই বিভাজনগুলোই যদি শেষ হতো, এই মতবাদগুলোই যদি শেষ হতো তাহলে হতো। কিন্তু আবার ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি ভাগে ভাগ করছেন। তিনি বলছেন প্রাক তুর্কি আগমনকে আদি পর্যায় বলছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, মধ্য পর্যায়ে বলছেন তুর্কি আগমনের পরবর্তী সময়, আবার আধুনিক পর্যায়ে বলছেন ইউরোপ প্রভাবিত কাল, যেটা ইংরেজদের আগমনের পরে 1800 কাল থেকে 1800 খ্রিস্টাব্দ থেকে সুকুমার সেনের সময়কাল পর্যন্ত।
এটাও শেষ হয়নি, আমরা গোপাল হালদারের মতামত পাই। গোপাল হালদার বলছেন যে তিনি মধ্যযুগকে এই যে উপর মানে সুকুমার সেন পর্যন্ত আমরা দেখছি সামগ্রিকভাবে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ, কিন্তু এবার আমরা দেখব যে প্রাচীন যুগ নিয়ে মতবাদ যেগুলো রয়েছে সেটা 1200-তে এসে থেমেছে। শুরুটা নিয়ে মতভেদ রয়েছে। ডক্টর শহীদুল্লাহ বলেছেন 650-এ শুরু, আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950-এ শুরু। তো 950 বা 650-এ দুটো ভাগে বিভক্ত হয়েছেন ঐতিহাসিকগণ, কিন্তু শেষটা 1200-তে। 1200-তে বা 1201-এ শুরু হয়ে 1800-তে শেষ হয়েছে মধ্যযুগ, এটাও সবাই একমত হয়েছেন। কিন্তু এর মধ্যে আবার মধ্যযুগের বিভাজন, কেউ 3 ভাগ করেছেন, কেউ 4 ভাগ, কেউ 5 ভাগ করেছেন। যেমন গোপাল হালদার বলছেন মধ্যযুগকে 3 ভাগে ভাগ করে, প্রাক চৈতন্য পর্ব 1200 থেকে 1500, চৈতন্য পর্ব 1500 থেকে 1700, আর নবাবী আমল বলছেন 1700 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরকম মধ্যযুগের যে শ্রেণীকরণ রয়েছে সেই শ্রেণীকরণে আবার আমরা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়কে দেখছি, তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগকে 4 ভাগে ভাগ করছেন। বলছেন প্রথম পর্ব প্রাক চৈতন্য যুগ, মানে চৈতন্যদেবের জন্মের আগে 14দশ-15দশ শতক। চৈতন্যদেবের জীবনকাল হল 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেই সময়ের আগে প্রাক চৈতন্য। চৈতন্য যুগ 16 শতাব্দী। তৃতীয় পর্ব বলছেন সপ্তদশ শতাব্দী। দেখো চৈতন্যদেব, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের প্রভাবে প্রভাবিত বা তার আগের, এভাবে বলে পরে চলে যাচ্ছেন আবার সময়কাল দিয়ে সপ্তদশ শতাব্দী। চতুর্থ পর্বে বলছেন অষ্টাদশ শতাব্দী, তাহলে পরে গিয়ে সময়কাল বলেছেন। এভাবে আমরা দেখছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে 2 ভাগে ভাগ করেছেন, পাঠান আমল, মুঘল আমল। এটা সময়কাল নির্দেশ করে দিয়েছেন। পাঠানদের শাসনকাল 1201 থেকে 1576 খ্রিস্টাব্দ পর্যন্ত, আবার মুঘলদের শাসনকাল 1577 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত পাঠান মুঘল ভাগ করেছেন। ডক্টর এনামুল হক 3 ভাগে ভাগ করেছেন। তিনি বলছেন তুর্কি যুগ 1200 থেকে 1350, সুলতানি যুগ 1351 থেকে 1575, আবার মুগলাই যুগ 1576 থেকে 1757, এই সময়টিকে তারা বলছেন। এভাবে আমরা দেখছি ডক্টর আহমদ শরীফ আবার 5 ভাগে ভাগ করেছেন। তিনি ওই যে অন্ধকার যুগ নিয়ে যে বিতর্ক রয়েছে 1201 থেকে 1350, সেটাকে বলছেন 13-14 শতকের সাহিত্যকে প্রথম যুগে সৃজ্যমান লুকায়ত সাহিত্যের যুগ। আবার দ্বিতীয়তে বলছেন 15 শতক যেটা লিখিত লৌকিক দেবদেবী বা অনুবাদ সাহিত্যের যুগ। তৃতীয় যুগ বলছেন 16 শতককে রেনেসার যুগ বা ভাব বিপ্লবের যুগ। চতুর্থ যুগ বলছেন 17 শতককে যেটা লুকায়ত পীর দেবতাদের যুগ। আবার পঞ্চম যুগে বলছেন 18 শতকে অবক্ষয়ের যুগ, যে সময় আমরা ওইরকম মানসম্মত সাহিত্য আমরা পাই না। আমরা ডক্টর ওয়াকিল আহমেদকে দেখি বাংলা সাহিত্যের যুগ বিভাগ করতে, মধ্যযুগকে তিনি 6 ভাগে ভাগ করছেন। উন্মেষ যুগ শুরুটা 9 থেকে 11 শতককে বলছেন আদি মধ্যযুগ। শূন্যতার যুগ যেটা অন্যরা অন্ধকার যুগ বলেছেন 12 থেকে 14 শতকের মধ্যভাগ পর্যন্ত মধ্যযুগ বলেছেন। আবার বিকাশের যুগ বলছেন 15 শতক, চৈতন্য প্রভাবিত যে সময় মধ্যযুগ। সমৃদ্ধির যুগ 16-17 শতক, মধ্যযুগেই পড়েছে। আবার স্থিতিশীল যুগ, একটা স্থিতি অবস্থা 18 শতকের প্রথমার্ধে, সেটা মধ্যযুগ বলছেন। আর শেষে বলছেন অবক্ষয়ের কাল, যেটা ইংরেজদের প্রভাব, মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু, এই সময়ে যে মতভেদ বা এই সময়ে যে আদর্শগত যে পরিবর্তনগুলো হয়েছে সেটাকে মধ্যযুগ বলেছেন। আমরা এই যে বিভিন্ন মতামত আমরা পাচ্ছি, কেউ শাসনকাল, কেউ আবার সময়কাল, এরকম বিভিন্ন ভাবে বা কোনো ব্যক্তির প্রভাবে যে সাহিত্যের যে পরিবর্তন এসেছে, সাহিত্যে যে প্রেম মতবাদ প্রকাশিত হয়েছে, এগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্য সব হলো দেবদেবী নির্ভর, ধর্ম নির্ভর সাহিত্য। আর আধুনিক যুগে যে স্পষ্টত যে তফাৎটি এসেছে সেটাতে আমরা দেখতে পাই, আধুনিক যুগে এসে আমরা পাচ্ছি আধুনিক সাহিত্য বলতে ইংরেজদের প্রভাবে মানুষের কথা সাহিত্যের মধ্যে প্রাধান্য পেতে শুরু করেছে। মধ্যযুগে আমরা কালকে তো উপাখ্যানে মানুষের কথা পেয়েছি, এমনকি চর্যাতেও মানুষের কথা রয়েছে, সেগুলো গৌণ উপাদান হিসাবে, মুখ্য উপাদান হিসাবে আসেনি। কিন্তু আমরা দেখছি সেই ভারতচন্দ্রের যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্নদা মঙ্গল কাব্যের মধ্যে যে আহ্বানটি ঈশ্বরী পাটুনির মুখ দিয়ে করিয়েছিলেন, সেটাই দেখা গেছে পরবর্তীকালে তার যে বক্তব্যটি আমাদের সাহিত্যে প্রভাবিত হয়েছে। এবং ইংরেজদের আগমনের ফলে মানুষের কথা যে সাহিত্যে রচিত হতে পারে, মানুষ যে প্রাধান্য পেতে পারে, প্রধানভাবে মানুষকে সাহিত্যের বিষয়বস্তু করে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের মধ্যে যখন তার ভাবনাগুলোর কথা প্রকাশ করলেন, রাবণকে তিনি মানে ওইখানে রাক্ষস থেকে মানুষ পরিণত করলেন, রামকে দেবতা থেকে মানুষে পরিণত করলেন, তার মধ্য দিয়ে মানুষকে তিনি প্রতিষ্ঠা দিলেন। এই যে মানবতাবাদ, এই যে সমাজ চেতনা, ব্যক্তিত্ববোধ, দেশপ্রেম, জাতীয়তাবোধ, আঙ্গিকের রূপান্তর, এরকম সুস্পষ্টভাবে অনেকগুলো বৈশিষ্ট্য আধুনিক যুগে নতুনভাবে দেখা দিয়েছে, যেটি 1801 থেকে শুরু হয়েছে বলে গবেষকগণ বলছেন। একেবারে শাব্দিক অর্থে বললে 1860 থেকে মেঘনাদ বধ কাব্য থেকে আমরা সেটার আনুষ্ঠানিক যাত্রা দেখি। এর আগে ছিটে ফোটা ছিল, কিন্তু সার্থকভাবে আমরা দেখছি মাইকেল সেটা করেছেন। এই যে আধুনিকতা, সেটাই পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর বলি, বিহারীলাল চক্রবর্তী বলি, বা কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসিম উদ্দিন, অথবা বুদ্ধদেব বসু সহ আরো যে কবি সাহিত্য
সাহিত্যিকরা রয়েছেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের মধ্য দিয়ে বিস্তৃতি লাভ করেছে প্রমথ চৌধুরী, বা একেবারে হালের হুমায়ুন আহমেদ, হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, যার কথা আমরা বলি শামসুর রহমান বা আল মাহমুদ, সেলিম আল দিন, অথবা সৈয়দ শামসুল হক বা মুমতাজউদ্দিন আহমদ, যাদের কথাই আমরা বলি না কেন, তারা সাহিত্যের সমৃদ্ধি দিয়েছেন, মানুষকে সাহিত্যে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে। এই যে আধুনিকতা, সেই আধুনিকতা প্রাচীন যুগ এবং মধ্য যুগ থেকে আধুনিক যুগকে আলাদা করেছে। ভিন্ন বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা আসছি, সাহিত্যটা আমরা পাচ্ছি। তাহলে আমরা দেখছি সেই লাইলি মজনু, ইউসুফ জুলেখা বা পদ্মাবতী, অথবা অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, সেগুলোর মধ্যে যে ধর্ম দেবদেবী ছিল প্রাধান্য, মানুষ আনুষঙ্গিক হিসেবে এসেছে, সেটাই এসে আমরা দেখতে পাচ্ছি আধুনিক যুগে মানুষকে প্রাধান্য দিতে। এবং এখানেও ধর্মের প্রসঙ্গ ওই রামায়ণ থেকেই সাহিত্য নিয়েছেন, রামায়ণ থেকে কাহিনী নিয়েছেন, কিন্তু রামায়ণের রামকে দেবতা থেকে টেনে নামিয়েছেন মানুষে, আবার রাক্ষসকে পাতালপুরি থেকে টেনে মানুষের সমতলে দাঁড় করিয়ে মানুষে মানুষের লড়াই, রাম রাবণের যে লড়াই, সেটা মেঘনাদ বধে দেখিয়ে আমাদের বঙ্কিমচন্দ্র বা আধুনিকতার সার্থক যাত্রাটি শুরু করেছেন, এবং সেটি ফুলে ফসলে ভরে উঠেছে আমাদের বাংলা সাহিত্যের অঙ্গন। এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাহিত্যের যে যুগ বিভাগ বা সাহিত্যের যে ইতিহাস, সেটা দেখা যাচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটি যুগে ভাগ করাটাই সমীচীন মনে হয়। অধিকাংশ গবেষকই এটাতে একমত হয়েছেন, এবং আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে আরো অনেক গবেষকের মতামতকে প্রাধান্য দিয়ে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ, 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ, এবং 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ, এই যুগ বিভাগের সময়সীমাটিকে আমরা গ্রহণযোগ্য হিসেবে দেখতে পারি। আমরা যদি এই যে যুগ বিভাগ, সেই যুগ বিভাগে যে সাহিত্যের কথাগুলো আলোচনা হলো, এখানে বিষয়বস্তুর আলোকে দৃষ্টিভঙ্গিগত দিক থেকে দেখা গেছে বৈচিত্র্য রয়েছে। প্রাচীন যুগ, মধ্যযুগ, সেখানে মানুষ থাকলে গৌণ হিসেবে এসেছে, কিন্তু আধুনিক যুগে এসে ধর্মদেবতার কথা আসলেও সেটা গৌণ হিসেবে এসেছে, মানুষ প্রধান রূপে এসেছে। এই যে সুস্পষ্ট যে প্রকার, এটাতে আমরা দুটো ভাগ করলেও হয়, দেবদেবী নির্ভর ধর্ম নির্ভর সাহিত্য একটা ভাগ, আবার মানুষ নির্ভর সাহিত্যের একটি ভাগ। কিন্তু গবেষকদের দিকে আমরা যদি দৃষ্টি দিই, গবেষকদের যে মতামত, সেই মতামতকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে আমরা দেখতে পাই যে তারা তাদের যে মতামত, সেখানে ওই প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটাকে গুরুত্ব দিয়েছেন। আমরা এই মতামতটি আমাদের মতামত হিসেবে বলতে পারি যে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই যুগ বিভাগটিকে আমরা সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে এটাকে আমরা ঘোষণা করতে পারি, আমাদের মতামত দিতে পারি। তাহলে আমরা যে আজকে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনায় দেখা গেছে যে আমরা এই কোর্সের যে পাঠ্য বিষয়, সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি, প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। আমাদের যে সাহিত্যের কোর্সটা যেভাবে সাজানো হয়েছে, ইতিহাসে 1, 2, 3, সেটা সম্পর্কে একটি ধারণা হলো। সাহিত্য এবং সাহিত্যের ইতিহাস সম্পর্কিত একটি প্রাথমিক ধারণা আমরা পেলাম। সাহিত্যের সাথে ইতিহাসের গুরুত্ব, বাংলা সাহিত্যের ইতিহাসের গুরুত্ব এবং এটির বিস্তৃতি সম্পর্কে, যেমন আমাদের সাহিত্য কি থাকে, সমাজের ছবি থাকে, চর্যাপদ পড়লে সেই সময়ের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, মানুষের যে দুর্যোগ, মানুষের যে অভাব অভিযোগ, সেগুলো টালো তুমুর ঘর নাহি পরিবেশীর মধ্যে যেখানে বলা হচ্ছে টিলার উপরে আমার ঘর, প্রতিবেশী নাই, হাড়ি তো ভাত নাহি নিতে আবেশি, খাবার নাই কিন্তু অতিথি এসে ভিড় করে, এই রকমের যে অভাব, সেটার কথা যেমন আছে। সামাজিক অসঙ্গতির চিত্র দেখা গেছে, নগর বাহিরে ডুম্বি তোহেরি করিয়া ডুম্বি রমণী, তুলনামূলকভাবে নিচু শ্রেণীর মানুষেরা নগর থেকে দূরে থাকতো, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। আবার তুমি কালকেতু উপাখ্যান যখন পড়বে, অন্নদামঙ্গল অথবা চণ্ডীমঙ্গল যখন পড়বে, সেখানে দেখবে মানুষের যে জীবন আচরণ, মধ্যযুগের মানুষের পশুজীবী যে সমাজ, কালকেতুকে দেখে তুমি পাচ্ছ। আবার ঈশ্বরী পাটনীকে দেখে নৌকা চালিয়ে যে জীবনযাপন করা, সেটা তুমি দেখতে পাচ্ছ। আবার দেখা গেছে যে এই যে রাজনৈতিক যে পালাবদল, আমরা দেখছি তখনকার সময় সরাসরি প্রতিবাদটি করা গেছে না বলেই চর্যার কবিরা বলছেন, হরিণী বলই শুনো হরিণা তো এবং ছাড়ি হো হো ভান্ত। সাহিত্যের ইতিহাস পড়লে আমরা দেখি চর্যাপদ রচিত হয়েছে বাংলাদেশে বা এই বাংলা ভাষাভাষী অঞ্চলে, কিন্তু সেটা সংরক্ষিত আমরা পেয়েছি কোথায়, সেই নেপালের রাজগ্রন্থাগারে। তাহলে রাজনৈতিক কারণেই সেটা চলে গেছে দূরে। এবং এই যে রাজনৈতিক যে দমন পীড়ন হিন্দু রাজাদের, সেটার কথা সরাসরি না বলতে পেরে তারা কবিতার মধ্যে বলেছেন। তাহলে রাজনৈতিক চিত্র আমরা পাচ্ছি। তুমি যখন কালকেতু উপাখ্যান পড়ছো, তখন দেখছো মাপে কোণে দিয়া বেড়া 15 কাঠায় করা, ওই যে বিনি উপকারে খায় ধুতি, ধুতি মানে হলো যৌতুক। এই যৌতুক খাওয়ার যে ব্যাপার, যৌতুক গ্রহণ করার যে ব্যাপার, বা ঘুষ গ্রহণ, যৌতুক নয় দুঃখিত, ঘুষ গ্রহণের যে ব্যাপারটি, ধুতি খাওয়া, বিনি উপকার না করেই, সেই মধ্যযুগেই আজকে যে ঘুষ প্রথা বা দুর্নীতি, সেটা আমরা দেখতে পাচ্ছি ভারুদত্ত বা মুরারি শীল অথবা ডিহিদার মামুন
মাহমুদ শরীফ, তাদের কথা আমরা এখানে পাচ্ছি। তাহলে সমাজের ছবি ফুটে উঠছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এই যে আমাদের চিকিৎসা বা স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা বলি, আজকে যে রচিত হচ্ছে সাহিত্য, সেগুলোতে আমাদের এই করোনা সংকটের কথা ফুটে উঠছে, নানান কবিতা, নানান গান, সেখানে এই করোনার সংকটে মানুষের যে বিচ্ছিন্নতার কারণে যে বিভিন্ন ধরনের সংকট তৈরি, সমস্যা তৈরি হচ্ছে, মানুষের সচেতনতা, এই যে সমাজের ছবিটা ফুটে উঠে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য, এভাবে সাহিত্যে সবকিছুই প্রতিফলিত হয়। যে কারণে সাহিত্যের ইতিহাস আমাদের জানা জরুরি। সাহিত্যের ইতিহাসে শুধু সাহিত্যের কথাটি থাকে না, কে কবে কি লিখেছেন সেটাই না, বিষয়বস্তুর আলোচনার মধ্য দিয়ে দেখা যায় আমরা সেই সময়ের ছবিটা আমরা পাই, সমাজটি পাই, মানুষের রীতিনীতি, বোধ, বিশ্বাসের ছবি আমরা ফুটিয়ে তুলতে দেখি। এই সাহিত্যের ইতিহাসের গুরুত্ব এবং বিস্তৃতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমরা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে পণ্ডিতদের মতামত জেনেছি, তাদের মতামতের বিভিন্ন দিক আমরা পর্যালোচনা করেছি, এবং নিজস্ব মতামত উপস্থাপনের কৌশল, যেটা বললাম যে আমরা 3টি যুগে ভাগ করতে চাই, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। 650 থেকে 1200 প্রাচীন, 1201 থেকে 1800 হলো মধ্য, এবং 1801 থেকে বর্তমান পর্যন্ত হলো আধুনিক যুগ। এটা উপস্থাপন করার কৌশলটিও আমরা রপ্ত করতে পারলাম আজকের আলোচনায়। তো এবার আমরা তোমাদের এই যে আমরা আলোচনাটি করলাম, এখানে তোমরা কতটা জানতে পেরেছো বা তোমাদের কতটা উপকারে আসছে সেটা দেখার জন্য আমরা একটু প্রশ্নোত্তর পর্বে যেতে চাই। তোমাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আলোচনাটি হয়েছে সেখানে তুমি কতটা উপলব্ধিতে নিতে পেরেছো, বুঝতে পেরেছো। আমরা যারা ক্লাসে রয়েছে তাদের মধ্যে আমি আহ্বান করব, এখানে প্রথম একটি প্রশ্ন রয়েছে যে কোন গ্রন্থে প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস যুগ বিভাগ সংক্রান্ত আলোচনাটি করা হয়েছে। আমি ইলিয়াস আহমেদকে আহ্বান করব এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন, কোন গ্রন্থে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক যুগ বিভাগ বিষয়ক আলোচনাটি করা হয়েছে? ইলিয়াস, যদি এটার উত্তরটা দাও। বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব। মুট করা আছে তোমার, তোমার এটা আনমুট করে নিলে উত্তরটা দিতে পারবে। সরি স্যার, বুঝতে পারতেছি না। স্ক্রিনে মিউট অপশন আছে, এটা আনমিউট করে নিন। আমরা ইলিয়াসকে শুনতে পাচ্ছি না। আমরা যেখানে ছিলাম আলোচনাটি, ইলিয়াসের উত্তরটি আমি নিতে পারিনি প্রযুক্তিগত সমস্যার কারণে। আমরা এবার ইলিয়াস কনভার্ট করব। ইলিয়াস, কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি এর পরের এই প্রশ্নটির উত্তরে তোমাদের যে উত্তরটি আমি হয়তো শুনতে পাইনি, ইলিয়াস বলেছে, আমি ধারণ করতে পারিনি, দুঃখিত। তো সেক্ষেত্রে আমরা জানি যে রামগতি ন্যায়রত্ন 1873 খ্রিস্টাব্দে প্রথম এই বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বলতে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। দ্বিতীয় প্রশ্ন, যুগ বিভাগ কি? আমাদের সাথে একজন যুক্ত রয়েছে, ছাত্রী, আমাদের একমাত্র শিক্ষার্থী। তো তুমি যদি আমাদের একটু বলো যে যুগ বিভাগ বলতে তুমি কি বুঝো? হ্যাঁ, যুগ বিভাগের উত্তরটি আমরা শুনলাম। এবার আমরা যাই তৃতীয় প্রশ্নে, কিভাবে আধুনিক যুগকে মধ্যযুগ থেকে আলাদা করা যায়। আমরা আল ইমরানকে দেখছি এখানে যুক্ত রয়েছে। আল ইমরান, যদি তুমি একটু বলো যে আধুনিক যুগ থেকে, মধ্যযুগ থেকে আমরা আধুনিক যুগকে কিভাবে আলাদা করতে পারি, এটা কিসের ভিত্তিতে, বৈশিষ্ট্যের ভিত্তিতে নাকি অন্য কোনো ভাবে? আল ইমরান। বিষয়বস্তু ও দৃষ্টিভঙ্গির বিচারে মধ্যযুগের সাহিত্য হলো ধর্ম ও দেবদেবী নির্ভর, এবং আধুনিক যুগের সাহিত্য হলো মানুষ নির্ভর। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যেটি
যে মানবিকতা এবং দেবদেবী নির্ভরতা এই দুটোর ভিত্তিতে আমরা আধুনিক যুগকে মধ্যযুগ থেকে আমরা আলাদা করতে পারি, কারণ মধ্যযুগের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আধুনিক যুগের বৈশিষ্ট্য থেকে একেবারেই ভিন্ন, আধুনিক যুগে নতুনত্ব এসেছে। তো আমরা এই যে প্রশ্নের ব্যাপারগুলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারবে, এইভাবে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলোতে সুযোগটি আমি দেব। আমরা আজকের এই ক্লাসটি আলোচনা করতে গিয়ে যে বইগুলোর সহযোগিতা নিয়েছি, তথ্যসূত্রে সেগুলোর উল্লেখ করা রয়েছে, তোমরা এই বইগুলো সংগ্রহ করে নিলে আজকের এই যুগ বিভাগ সংক্রান্ত আমার যে আলোচনাটি এটি যেমন বুঝতে তোমার সুবিধা হবে, তুমি নিজে সেখানেও অনেক বিষয় তুমি জানতে পারবে। এখানে তো শুধু পয়েন্ট আকারে আমরা দিয়েছি, বিস্তৃত আকারে বঙ্গভাষা ও সাহিত্যে রয়েছে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটিতে রয়েছে, আনিসুজ্জামান স্যার সম্প্রতি প্রয়াত হয়েছেন, তার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ডে এই যুগ বিভাগ সংক্রান্ত আলোচনা রয়েছে। আমোদ শরীফ বাঙালি ও বাংলা সাহিত্যে এই যে সামাজিক যে অবস্থা সেটা নিয়ে আলোচনা করেছেন। গোপাল হালদারের চমৎকার একটি বই বাংলা সাহিত্যের রূপরেখা, প্রথম খণ্ডে এই যুগ বিভাগ সংক্রান্ত আলোচনা আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রথম এবং দ্বিতীয় খণ্ড দুটোতেই প্রাচীন যুগ মধ্যযুগের কথা আছে, যুগ বিভাগ সংক্রান্ত আলোচনা প্রথমেই রয়েছে। ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস যে বইটি সেটার প্রথম দ্বিতীয় খণ্ডে তুমি যুগ বিভাগ এবং ইতিহাস নিয়ে আলোচনা রয়েছে। ওয়াকিল আহমেদের বাংলা সাহিত্যের পুরাবৃত্ত এই বইটিতে আমরা দেখতে পাই তিনি যুগ বিভাগের যে মধ্যযুগের যে 6টি বিভাগ সেটাতে না তিনি করেছেন। তো আমরা যারা যুক্ত হয়েছে, আমরা প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে, আমরা এইভাবে জুমে ক্লাস নেওয়াটি খুব বেশি যে অভ্যস্ত সেটা নয়, যে কারণে হয়তো আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে যুক্ত করতে পারিনি। পরবর্তী ক্লাসগুলোতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে আমরা ক্লাস করার চেষ্টা করব। তোমরা যারা যুক্ত হয়েছ, দীর্ঘ সময় ধরে আমার কথাগুলো শুনেছ, আশা করি তোমাদের উপকারে এসেছে। যুক্ত থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতেও তোমরা যুক্ত থাকবে এই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যুক্ত হয়েছে এজন্য। পরবর্তী ক্লাসে স্বাগত জানাচ্ছি জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে। আল্লাহ হাফেজ।